রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সমর্থকদের উপর চাপ সৃষ্টি করা। পেজেশকিয়ান ইসরায়েলকে ক্ষমতা হারিয়ে আত্মরক্ষায় ব্যস্ত থাকতে হচ্ছে বলেছে ইরান। ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে বেন গাভির। আল আকসা চত্বরে সিনাগগ নির্মাণের ব্যাপারে হামাসের হুঁশিয়ারি। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা জানিয়েছেন এ পর্যন্ত মারা গেছেন 27 জন। আগামীকাল 12 ঘন্টা বাংলা বন্ধ ডেকেছে বিজেপি। নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ, গ্রেপ্তার 94। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও অপরাধযোগ্য বন্ধ করার জন্য তেল আবিবের সমর্থকদের উপর মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের চাপ সৃষ্টি করা উচিত। তিনি সোমবার রাতে তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল সানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য তিনি কাতারের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলি ভয়াবহ অপরাধ যজ্ঞের ব্যাপারে মানবাধিকারের রক্ষক দাবিদার দেশগুলোর নিরাপত্তার কড়া সমালোচনা করেন। গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ভয়াবহ গণহত্যায় অন্তত 40,400 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেহরান ও দোহার মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তবে একই সঙ্গে তিনি বলেন, অন্যান্য ক্ষেত্রে ইরান ও কাতারের মধ্যে সহযোগিতা আরও বেশি শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে, যা কাজে লাগানো উচিত। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী গাজায় গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে মানবাধিকারের স্বঘোষিত রক্ষকদের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সামরিক বাহিনী শত চেষ্টা সত্ত্বেও নিজের আগ্রাসন চালানো ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এখন প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত আক্রমণ মোকাবেলায় আত্মরক্ষা করতে বাধ্য হচ্ছে। ইসরায়েলের বিভিন্ন কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শত শত ড্রোন ও রকেট নিক্ষেপ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ মন্তব্য করলেন। গত 30 জুলাই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শকরের শাহাদাতের বদলা নিতে রোববার ওই হামলা চালায় হিজবুল্লাহ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, হিজবুল্লাহর ওই হামলা ছিল নিখুঁত ও কার্যকর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার ইসরায়েল সবসময় আগ্রাসনের মাধ্যমে নিজের সীমান্ত বৃদ্ধি করার অপকৌশল করে আসলেও এখন নিজের অধিকৃত ভূখণ্ড রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে। কানানি বলেন, পরাশক্তি আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও হিজবুল্লাহর সীমিত আক্রমণ প্রতিহত করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে ইহুদিবাদীরা। উগ্র ইহুদিবাদী মন্ত্রী ইতামার বেন গাভির আল-আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি সিনাগগ নির্মাণ করার যে ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ভয়ঙ্কর ঘোষণা বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বহুবার মুসলমানদের প্রথম কিবলা আল-আকসায় অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছেন। তিনি বলেছেন, তার ক্ষমতা থাকলে তিনি ওই মসজিদ চত্বরে একটি সিনাগগ নির্মাণ করতেন। এর প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী মন্ত্রী বেন গাভির যে বেফাঁস কথাটি মুখে উচ্চারণ করে ফেলেছে তা একটি ভয়ঙ্কর ঘোষণাকে প্রতিনিধিত্ব করে।
আল-আকসা মসজিদের ভবিষ্যৎ নিয়ে ইহুদিবাদী সরকার গোপনে গোপনে কি পরিকল্পনা করছে তা এই বক্তব্যে ফাঁস হয়ে গেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল আল-আকসা চত্বরের আরব ও মুসলিম পরিচয় মুছে ফেলার পাশাপাশি এই মসজিদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। হামাস ইহুদিবাদীদের এই ষড়যন্ত্র রুখে দিতে আল-আকসা মসজিদ চত্বরে সার্বক্ষণিক উপস্থিতি ধরে রাখতে পশ্চিম তীরের ফিলিস্তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 27 জন, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 56,19,375 জন মানুষ। আজ দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম এ তথ্য জানান। ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি আছে। 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। পানিবন্দী পরিবার 12,07,429টি। 74টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা 541টি। এখন পর্যন্ত বন্যায় মোট 27 জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে কুমিল্লায় 10 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 5 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া সত্ত্বেও কুমিল্লার গোমতী নদীর পানি এখনও বিপদ সীমার ওপরে রয়েছে। এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সর্দাই উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, কুমিল্লার পানি আগামী 24 ঘন্টার মধ্যেই মোটামুটি নেমে যাবে। আগামী কয়েকদিনে দেশের কোথাও নতুন করে বন্যার সম্ভাবনা নেই। কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্যের সচিবালয় নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে বিক্ষুব্ধ জনতা নবান্ন অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনের নামে নবান্ন অভিযানে তাণ্ডবের অভিযোগ করেছেন রাজ্য পুলিশের দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। তিনি বলেন, আন্দোলনকারীরা সাঁতরাগাছি হাওড়া ময়দানে পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভাঙা, গার্ডরেল উল্টানো, ইটপাথর নিক্ষেপ, পুলিশকে মারধর করা, গাড়ি জ্বালিয়ে দেয়া সহ নানা ধরনের তাণ্ডব চালিয়েছে। এখনো পর্যন্ত 94 জনকে গ্রেপ্তার করেছি আমরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই বিক্ষোভ মিছিলের কোনো অনুমতি ছিল না বলে পুলিশ দাবি করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগেই আন্দোলনে সমর্থন দিচ্ছে বিজেপি। তবে আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণরূপে ছাত্র আন্দোলন। ছাত্র সংগঠনগুলোই এই আন্দোলনের আয়োজন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। সৌদি আরব আল-আকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা করেছে। একই সাথে রিয়াদ পবিত্র এই স্থানটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদাকে সম্মান করারও আহ্বান জানিয়েছে। উগ্র ও চরমপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গুইয়ের এক বিবৃতিতে দাবি করেছেন, আল-আকসা মসজিদের স্থানে একটি ইহুদি উপাসনালয় সিনাগগ নির্মাণ পরিকল্পনার কথা জানানোর পর থেকে এ বিতর্ক শুরু হয়। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে ইসরায়েলি
ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গুয়েরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়-দায়িত্ব ইসরায়েলি কর্মকর্তাদেরকে নিতে হবে। একই সাথে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় অবসানের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে আন্তর্জাতিক আইন বিরোধী উগ্র এই ইহুদিবাদী মন্ত্রীর বক্তব্যের নিন্দা করে বলেছে, ফিলিস্তিনে ইসলামের পবিত্র স্থাপনা রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্দান সরকার। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় এসব ফিলিস্তিনির নিহত হবার খবর দিয়েছে রেজিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক বা RNN। এটি বলেছে, গতকাল পশ্চিম তীরের তুল কারেম শহরের নিকটবর্তী নূর শামস শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বর্বরোচিত ওই হামলায় বাড়িতে থাকা 7 ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, নিহত 7 জনের মধ্যে 15 ও 16 বছর বয়সী 2 কিশোর রয়েছেন। এছাড়া গত বছরের নভেম্বরে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনিও বাড়িটিতে উপস্থিত ছিলেন। সরকার সপ্তাহ চলাকালে ইরানের প্রেসিডেন্ট 14তম সরকারের প্রতিনিধি দলের সদস্যরা সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করেছেন। বার্তা সংস্থা পার্স টুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেইর সাথে নয়া সরকারের প্রতিনিধি দলের এটাই প্রথম সাক্ষাৎ। বৈঠকে মূল্যস্ফীতি এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির মতো বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়। সাইবার স্পেসে আইনের শাসনের প্রয়োজনীয়তা সহ উৎপাদনকে অর্থনৈতিক সমস্যা সমাধানের চাবিকাঠি বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। এসব বিষয়কে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত বলে মন্তব্য করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেই। মুনাফেকিন খালকে সন্ত্রাসী হামলায় 1981 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বহুনার এবং তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই শহীদ হয়েছিলেন। তাদের স্মরণে 22 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত ইরানের সরকার সপ্তাহ পালন করা হয়। এ উপলক্ষে সর্বোচ্চ নেতা সবাইকে অভিনন্দন জানান। ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর একজন প্রাক্তন বিশ্লেষক বলেছেন, পশ্চিমারা একটি লক্ষ্যে সোশ্যাল নেটওয়ার্ক টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে। শনিবার প্যারিসের উত্তরে অবস্থিত লা বুর্জে বিমানবন্দর থেকে রুশ বংশোদ্ভূত 39 বছর বয়সী দুরভকে গ্রেপ্তার করা হয়। পাভেলের বিরুদ্ধে মূল অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না তিনি। এছাড়া এই অ্যাপের কার্যক্রমে নজর রাখার জন্য যথেষ্ট মডারেটর নিয়োগ দেননি এমন অভিযোগও রয়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হেন্দি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়াও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা আমেরিকার নেই। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক